খাতা কলমে আছে, তবে বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় ৭,০০০ মেট্রিক টন কয়লা। ২০২২ সালে সুনামগঞ্জের তাহিরপুরে জব্দ করা এই কয়লার খোঁজ জানে না দায়িত্বপ্রাপ্ত কেউ। ক্ষতিগ্রস্তদের দাবি, তখনকার স্থানীয় প্রশাসন ও নেতারা মিলে হাইকোর্টের আদেশ অমান্য করে চোরাই পথে বিক্রি করে দিয়েছে তাদের কষ্টার্জিত সম্পদ। মাহফুজুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানফির। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ঘেঁষে কিছু মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণের এক পর্যায়ে পড়তে হয় এমন পরিস্থিতিতে গণমাধ্যমের উপস্থিতি টের পাওয়া মাত্রই দৌড়ে পালায় তারা। কারা এরা? সীমান্তের এই কাঁটাতার ঘেঁষে তাদের কাজই বাকি। ওপারে যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে তার পুরোটাই পাথর আর কয়লার খনি। এমনকি সীমান্তের এপারে এই সমতল ভূমিতেও একটুখানি মাটি খুললেই দেখা মেলে কয়লা কিংবা পাথরের। তবে এভাবে সীমান্ত ঘেঁষে আনাগোনা করা মানুষদের একটি বড় অংশ সুযোগ পেলেই কাঁটাতার ভেদ করে চলে যায় ওপারে কয়লা চুরির আশায়। এ কারণে মৃত্যু হয়েছে অনেকের। তবে আরেকটা বড় শ্রেণী রয়েছে যারা এই কয়লা সংগ্রহ করে জাদুকাটা নদী থেকে। মেঘালয় পাহাড়ের ঢলের পানিতে ভেসে আসা কয়লা তাদের জীবিকার একমাত্র মাধ্যম। ৩০০ টাকার কাম করে সারাদিনে, অতদিন তো এক বস্তা কয়লা তুলে ৪০০ টাকা বেচতে পারছি। জীবনে হইরানি হইছে না, যা হইরানি হইতেছে গাঙ্গের মাঝখানে মাল তুলি, এরপরে মানুষ ধরে নিয়ে থাকা। পাথর উড়াইতাম, পাথর উড়াইলে কয়েকটা টানা চলে নদী নিয়ে, আমরা পাথর উড়াই বেচতাম পারি না, কয়লা তুড়ানি সমস্যা। এমন হাড়ভাঙা পরিশ্রমে সংগৃহীত কয়লা নিয়েই যত সমস্যা প্রশাসনের। এখানকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা হয় টিম ৭১-এর, যাদের সবারই সংগৃহীত কয়লা জব্দ করে নিয়ে গেছে প্রশাসন। এই কয়লা কই গেছে, কই কয়লা নিছে, এটা কোনো পর্যন্ত না। টুনু সাহেব শেষ করছে, এরপরে আবার এটা আবার কিভাবে একটা চক্র মনে করো রাইতের আধারে পুলিশ প্রশাসন পক্ষে নিয়ে আইরা এটা আবার এরা পাস দিচ্ছে। বিগত সরকারের যে লোকটি আসিল, ওরাই কয়লা জব্দ করাইছে, আবার ওরাই শুরু করে বেচালাইছে। এই জব্দকৃত কয়লা কোথায় রাখা হয়েছে, কোন উদ্দেশ্যেই বা হতদরিদ্র এসব মানুষের কয়লা জব্দ করেছে প্রশাসন? খাতা কলমে অবশ্য সরকারের রাজস্ব বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারের কোষাগারে কি জমা পড়েছে সেই অর্থ? গত 2 বছর আগে এটাতে যখন আওয়ামী লীগের এমপি ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন এবং এখানে ইউনো ছিলেন আমাদের রায়হান কবির তাহিরপুর উপজেলার, তারা আমাদের কাছে একটা ভাগ চাইছিল। তো আমরা পরে বললাম যে এটা নিম্ন আয়ের মানুষরা এটা উঠায়, আমরা এটা কিনে রাখি, কিনে আমরা এটা ব্যবসা করি। কিন্তু তারা এই ভাগটা না দেওয়াতে পরবর্তীতে তারা এটারে জব্দ করছে কয়লাটা। মূলত কাগজে দেখাইছে ৫,৮০০ মেট্রিক টন, আসলে ২০,০০০ মেট্রিক টন কয়লা ছিল। ওই নিলামে অংশগ্রহণ করে ঠিক এই জায়গাটায় আপনার নিলাম বিজ্ঞপ্তিটারও ওইটারও তারা বানচাল করার পরবর্তীতে এটা আরেকটা ডেট হয় যে এটা পরবর্তীতে এটা আবার নিলামে তোলা হবে। আর এরপরে যখন একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটাতে ওই চক্রগুলো মিলা রাতের আধারে সবগুলো আপনার বাংলা কয়লা রাতের আধারে পাচার করে নেয়। আসলেই কি গায়েব হয়ে গেছে জব্দকৃত সব কয়লা? খোঁজ নিতে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমরা, তবে তাকে পাওয়া যায় না। পরে কথা হয় তাহিরপুর সহকারী ভূমি কর্মকর্তা অর্থাৎ এসিল্যান্ডের সঙ্গে। জানি না, কোনো একেবারে অবগত না। যে কয়লাটা জব্দ করা হয়েছে সেটা প্রশাসন কিংবা আপনাদের কর্মকর্তাদের অগোচরে চুরি হয়ে যাবে, এরকম হওয়ার তো সুযোগ নাই, মানে কথা না আর কি আইনগতভাবে। কোটি টাকার জব্দকৃত কয়লা কি তাহলে সত্যি উধাও হয়ে গেল? যার নেতৃত্বে ২০২২ সাল থেকে এই কয়লা জব্দ করা হয়, এবার সেই কর্মকর্তার মুখোমুখি হতে চাই আমরা। খোঁজ নিয়ে জানা যায় তাহিরপুর উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা এখন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। তার কাছে টিম ৭১-এর সহজ প্রশ্ন, ৭,০০০ মেট্রিক টন কয়লা গেল কোথায়? না, বিক্রি হয় নাই তো, ওটা বিক্রি হয় না। নিলামের যেদিন নোটিশ করে, যেদিন নিলাম হওয়ার কথা, সেই দিন তো নিলাম করতে পারলাম। তারপরে কয়লাটা কই গেল এটা আমি সেটা আমি তারপরে ছিলাম তো ৭-৮ দিন, বললাম। এই কয়লা যদি এখন কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়, এই দায়ভারটা কার উপর বর্তাবে আসলে? এখানে তো এটা এখন ধরেন যে পরবর্তীতে কি হয়েছে এটা আমি বলতে পারছি না। আপনি দায় এড়াতে পারেন মোটামুটি? আমি দায় এড়াতে পারি, এটা যদি ওই সময় কোনো ঘটনা ঘটে থাকে সেটা তো একটা বিষয় আলাদা।
প্রশাসনের দ্বারে দ্বারে গিয়েও মেলেনি হতদরিদ্র মানুষগুলোর উত্তোলনকৃত কয়লার কোনো খোঁজ। খাতা কলমে যেটি এখনো জব্দ রেখেছে প্রশাসন। স্রোতের পানিতে ভেসে আসা পাথর কিংবা কয়লা কুড়িয়ে চলে এ এলাকার হাজারো মানুষের জীবন, আর সেদিকেই নজর কর্তৃপক্ষের। অথচ সীমান্ত জুড়ে যে হাজারো চোরা কারবার কিংবা শুল্ক ফাঁকির যে মহা উৎসব চলছে, সেদিকে খুব একটা নজর নেই তাদের। এই বৈষম্য কেন? সে উত্তর হয়তো সবারই জানা, শুধু জানে না তাদের ঊর্ধ্বতনরা। সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে সুমন তানভীর, ৭১। দেশের সব পেট্রোল পাম্পে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহানগরে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি করবেন ডিসি ইউএনও। এছাড়া নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সারা দেশে ১৯টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। পাশাপাশি ৬২টি জেলায় জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করছে ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে ঢাকা ও আশেপাশের এলাকাতেও অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুদ ও বেশি দামে তেল বিক্রি করায় এ পর্যন্ত ৭৮টি মামলা ও ৩,১৫,৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোথাও অনিয়ম দেখলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। টানা ৪ সপ্তাহ ধরে ভোগান্তিতে দেশের জ্বালানি তেলের গ্রাহকরা। আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি দামে আমদানি অব্যাহত রাখার পাশাপাশি মনিটরিং জোরদার করার পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, উল্টো বাড়ছে বিশৃঙ্খলা। অভিযোগ, ডিপো থেকে পাম্পে সরবরাহ কমানোর কারণেই ভোগান্তিতে মানুষ। রাকিব হোসেনের রিপোর্ট। ঢাকা নেত্রকোনা রুটে চলাচলকারী পরিবহন ভাটি বাংলা এক্সপ্রেস তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশনে প্রায় ২ ঘন্টা অপেক্ষার পর পেল মাত্র ৫০ লিটার ডিজেল। অথচ রেশনিং পদ্ধতিতে অন্তত ২০০ লিটার সরবরাহের নির্দেশনা ছিল সরকারের। ফলে বাস চালক ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আমার ১০০ লিটার লাগে, পাইছি ৫০ লিটার। রাস্তা পরে থাকবো আর কি করবো, মানুষ যেন ভাও নাই। তো ২ ঘন্টা সিরিয়াল ধরে ৫০ লিটার তেল পাইছি। অতএব এক সিঙ্গেল যাওয়া যাবে না, তো কোনা কিন্তু গাড়ি আসতে পারবে না। আমার তো তেল নাই, তেল আসতে আবার আমরা দিয়ে দিই। কিন্তু গতকালের আগ পর্যন্ত আমরা ফুল ট্যাঙ্কি দেওয়া হয়েছে। এদিকে তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন পড়েছে উভয় সংকটে। একদিকে ডিপো থেকে পাচ্ছে চাহিদার ৩ ভাগের ১ ভাগ অকটেন ডিজেল, অথচ সরবরাহ করতে হচ্ছে গ্রাহকদের চাহিদা মতো। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে পাম্পটির কার্যক্রম। আমরা অকটেন স্বাভাবিকভাবে আমাদের ২৭,০০০ লিটার লাগে, ডিজেল তাই। এখন আমরা পাই ৯,০০০ ডিজেল, ৯,০০০ অকটেন। যদি তেল থাকে এটি সরকারের আওতায় আছে, এটা সাধারণ মানুষের ভিতরে কোনো নেই। আমরা তো প্রতিদিন আমরা আজকেও মনে করেন কইছি স্যার আরেকটু বাড়াই দেন, এতটুকু তেল দাম হয় না। না, ওই যে এখানে ম্যানেজার ওনার একটা কাগজ দিছি যে পারমিশন আছে আমাকে থানা থেকে, উনি বললো যে ৫০ পাবেন, কিন্তু আমরা বললাম যে আমরা সবসময় ২০০ নেই, অন্তত আজকে ১০০ দেন। টানা প্রায় ৪ সপ্তাহ ধরে এমন সংকট দেশের পেট্রোল পাম্পগুলোতে, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণের দৈনন্দিন জীবনযাত্রায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় উৎপাদনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকে সরকার জ্বালানি তেলের আমদানি অব্যাহত রেখেছে, জোরদার করেছে মনিটরিংও। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। কারণ গভর্নমেন্ট থেকে বলতেছে যে পর্যাপ্ত তেল আছে, অথচ পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। এটা তো কেমন কথা? আর প্রতিনিয়ত দেখতেছি যে নতুন নতুন তেল আসতেছে, আর এই তেলগুলো তো আমাদের এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসে। এইটার এত ক্রাইসিস হওয়ার তো কোনো কারণ দেখি না। অকটেনের কেন এত ক্রাইসিস হবে? না, প্রয়োজন ছাড়া আসি না, কিন্তু ধরেন আগে যে সময় তেলটা অ্যাভেলেবেল ছিল, আমি তখন মনে করেন ৫০০ টাকার তেল নিতাম। এখন এই যে একটা ভয়তে আমি চেষ্টা করি যে আমি ২০০ টাকার তেল বেশি নিতে। যদি তেল না থাকে তাহলে তো যাওয়া সম্ভব না। আর প্রত্যেকটা ফার্মেসিতে কিভাবে যাবেন? হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব না। এক্ষেত্রে আমাদের একটা ভোগান্তি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী জ্বালানি তেলের মজুদ ও সরবরাহে অনিয়মের অভিযোগে ৭৮টি মামলার পাশাপাশি ৩ লাখ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমতি দেয় মন্ত্রিসভা কমিটি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। সারা দেশে অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না চাহিদা অনুযায়ী অকটেন ডিজেল। দ্বিগুণেরও বেশি দাম দিয়ে অনেকে বাধ্য হয়ে তেল কিনছেন খোলা বাজারে।
অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানি তেল মজুত করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন অনেকেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যানবাহনের লম্বা সারি চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে। একাধিক ফিলিং স্টেশন ঘুরেও মিলছে না ডিজেল অকটেন। চালকরা জানান খোলা বাজারে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি হচ্ছে জ্বালানি। জ্বালানি তেল মজুত বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালানোর দাবি জানান চালকরা। মাটি ফেটে চৌচির হয়ে গেছে, একটু বৃষ্টি হলে যেমন জমি যেমন এটুকু টেনে আমার মনের অবস্থা হয়েছে ঠিক তাই। বহুত কষ্ট অপেক্ষার পর তেলটা পেয়েছি। এখানে মাশাআল্লাহ খুব ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ফুল করে যাচ্ছে, ট্যাঙ্কিটা আমি ফুল করে নিতে পারতেছি। অন্য কোথাও জায়গায় 200 টাকা অথবা 300 টাকার উপর দিচ্ছে না। অন্য জায়গায় সব জায়গায় একই প্রবলেম। এরা তো মোটামুটি ভালো সাপ্লাই দেয়, অন্য জায়গায় তো টোটালে পাওয়া যায় না, লোকাল যেগুলো ওগুলো পাওয়া যায় না একদম। অন্য জায়গায় আমাদের এখানে যেগুলো হ্যান্ড স্যালেন্টার আছে ওখানে তো পেট্রোল পাম্প বন্ধ, ডিজেল বিক্রি করতেছে না, এরা অকটেন পেট্রোল এগুলো আছে। বরিশালের ডিপো থেকে চাহিদার মাত্র 1/4 জ্বালানি তেল পাচ্ছে ফিলিং স্টেশনগুলো। তাই বেশি দাম দিয়েও তেল সংগ্রহে ভোগান্তির কমতি নেই। কারণে বাইরে কোথাও তেল পাওয়া যেতেছে না, এখন এখানে কিছুটা পাওয়া যেতেছে, 300 টাকার বেশি দিতেছে না। অনেকের বেশি লাগে, যারা রাইড করে তাদের তো হয় না। নেত্রকোনা জেলার 18টি ফিলিং স্টেশনের কোনোটিতেই মিলছে না জ্বালানি। শুক্রবার কেন্দুয়া রামপুরে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রশাসন জব্দ করে বিপুল পরিমাণ পেট্রোল। বর্তমানে যে আমাদের পেট্রোল আর অকটেন নাই, কিন্তু আমরা বিগত 2 দিন আগে পেট্রোল পাইছিলাম 4,500 পেট্রোল পাইছিলাম, ডিজেল পাইছিলাম 4,500। মাস্টারবাড়ি থেকে নেত্রকোনা তেল নাই ভরে গেছি কিশোরগঞ্জ, ত্রিশাল ভাইয়া কিশোরগঞ্জ গিয়া, ত্রিশাল থেকে কিশোরগঞ্জ গেছি হাফডঙ্গে, কিশোরগঞ্জ গিয়ে পাইছি মাত্র 40টা তেল। তেল দিতে পাই না, আমাদের গাড়ি কেমনে চালামো? গাড়ি চালাইতে না পারলে তো আমাদের চলা গতি হারায় ফেলবো। তেল আসলাম পাম্পে, তেল পাইতেছি না, এখন গাড়ি চালানো সম্ভব না। কুড়িগ্রাম শহরে শনিবার সকাল থেকে 2টি পেট্রোল পাম্পে অকটেন ও পেট্রোল দিতে দেখা গেছে, তবে জেলার 20টি পেট্রোল পাম্পের অধিকাংশই বন্ধ। পাম্প মালিকরা বলছেন পার্বতীপুর তেল ডিপো থেকে প্রতিটি পাম্প সপ্তাহে 2 দিন 2000 পেট্রোল বা অকটেন আর 3000 লিটার ডিজেল পাচ্ছে, যা 2 থেকে 3 ঘন্টা বিতরণ করলেই শেষ হয়ে যাচ্ছে। ঢাকার ধামরায়ে অকটেন পেট্রোল আসার খবরে 7টি ফিলিং স্টেশনে ভিড় দেখা গেছে। অকটেন পেট্রোল নেই এমন সাইনবোর্ড টানানো দেখেও পাম্প ছাড়ছেন না মোটরসাইকেল চালকরা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার বেশি তেল নিয়ে অনেকে মজুত করায় সংকট তৈরি হচ্ছে। এই ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেগুলোতে তেল তারা ভরছে, সব পাম্পে গিয়েই ভরছে। আমি যে তেল 3 দিন থেকে 4 দিনে শেষ করতে পারতাম না, সেই তেল আমার 2 থেকে 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় পেট্রোল সংকটে অন্তত 700 যাত্রী পরিবহনে নিয়োজিত মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে। আর বাইরে কোথাও তেল পাওয়া যাচ্ছে না, আমার 2 লিটারের দরকার, আমি 100 টাকা তুলছি। একইভাবে ডিজেল সংকটে গভীর সমুদ্রে জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। হাসান আহমেদ, 71। জ্বালানি সংকট, অবৈধ মজুত ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, জেলায় অবৈধ জ্বালানি মজুতের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? তাছাড়া জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মতসী ঝিনাইদহ জেলার 6টি উপজেলার মোট 34টি তেল পাম্প রয়েছে। তেল পাম্পের মধ্যে বেশিরভাগ তেল পাম্প বন্ধ রয়েছে এবং জ্বালানি সংকট এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে মানুষের মধ্যে দীর্ঘ লাইন এবং হাহাকার দেখতে পাচ্ছি। এবং বেশিরভাগ পাম্পে দেখা যাচ্ছে পেট্রোল এবং অকটেন নেই, তারা সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। আবার ডিজেল যেসব পাম্পে দিচ্ছে সেক্ষেত্রে আসলে কৃষকদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় খুবই অপ্রতুল ডিজেল পাচ্ছে, যার কারণে সেচ প্রকল্পে একটা বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হবে বলে কৃষকরা ধারণা করছেন। কৃষকরা জানিয়েছেন যে যদি তারা এই ডিজেল যদি না পান এবং ধান এবং যে গম সহ অন্যান্য যে সেচ প্রকল্পে যারা যেগুলো ব্যবহার করবে সেগুলো কিন্তু বড় ধরনের কিন্তু তাদের একটা ব্যত্যয় করবে এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে কৃষকরা জানিয়েছেন। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে যদি পেট্রোল সেচ যদি বন্ধ হয়ে যায় তেলের অভাবে, সেক্ষেত্রে ধানের যে জমি ফাটল ধরে যাবে, সেক্ষেত্রে শত শত বিঘা
জমি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ঝিনাইদহ শহরের বিভিন্ন পাম্প ঘুরে আজকে দেখেছি, পাম্পে কিন্তু সবই একই চিত্র। পাম্প মালিকরা দেখে জানিয়েছেন যে তাদের যে চাহিদার তুলনায় কিন্তু সে তাদের বরাদ্দ অর্থাৎ ডিপো থেকে তেল খুবই কম দিচ্ছে, কম দেওয়ার কারণে কিন্তু তারা সেই হিমশিম খাচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে কিন্তু অকটেল এবং পেট্রোল কিন্তু ফুরিয়ে যাচ্ছে, যার কারণে তারা ঠিক মতো সরবরাহ দিচ্ছে না। আর ভুক্তভোগীরা যেটি জানিয়েছেন যে তারা কালোবাজারে যে উচ্চ মূল্য যে তেল বিক্রি হচ্ছে এবং অন্যান্য পাম্পে কিন্তু এই সুযোগে কিন্তু তেল কিন্তু কম দিচ্ছে, মিটারে কম দিচ্ছে, যার কারণে তারা কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি হলো সাধারণ মানুষের যে কথা, যে আর্তনাদ। সেক্ষেত্রে যে আজকে আমি দেখেছি যে শত শত কিলোমিটার, অর্থাৎ ঝিনাইদহ জেলার 6টি উপজেলার বিভিন্ন উপজেলার যে কিলোমিটারের রাস্তায় চারপাশে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু 200-300 কোথাও 500 বা কোথাও 1000 মোটরসাইকেল চালকরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার অপেক্ষায়, কিন্তু মিলছে না তাদের তেল। মৌটুসী, ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে জ্বালানি সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হাসান। এবার জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় বন্দরের বহির্নোঙর থেকে বিভিন্ন পণ্যবাহী লাইটার জাহাজ সময় মতো পণ্য খালাস করতে পারছে না বলে অভিযোগ শ্রমিকদের। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনের লাইটার জাহাজগুলো। কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন মালিকপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ জাহাজ চালাতেই প্রতিদিন প্রায় 2.5 লাখ লিটার জ্বালানি দরকার হয়, কিন্তু সম্প্রতি জ্বালানির ঘাটতির কারণে লাইটারের জাহাজগুলো বন্দর থেকে বহির্নোঙরে মাদার ভ্যাসেলের কাছে চলাচলে ব্যাহত হচ্ছে। এতে পণ্য লোড আনলোডের ধীর গতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি তারা বিবিসিকে জানিয়েছে। এই আউটার অ্যাঙ্কারে যে মাদার ভেসেলগুলো আছে তাদের মালামাল খালাসের সময়টা হয়তো দীর্ঘায়িত হতে পারে, তো যার কারণে আমরাও চাবো যাতে দ্রুততম সময়ে জ্বালানি নিয়ে এই লাইটার ভেসেলগুলো কাজ করতে পারে। দেশের পুরো নৌপথে শুধু ঢাকা, চট্টগ্রাম এবং মোংলার ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি দেওয়া হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি দরকার হয়, কিন্তু ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না লাইটারের জাহাজগুলো। আমাদের জাহাজগুলির তেল যা নিতে হয় সবগুলি চিটাগাং থেকে নিতে হয়। এমত অবস্থায় আমাদের তেলগুলি যদি পর্যাপ্ত পরিমাণ না পায় জাহাজ চলাচল বিঘ্ন ঘটবে। 3.2 লিটার লাগে পার মেট্রিক টনে, অর্থাৎ সড়ক পথে 10 থেকে 12 লিটার লাগে মেট্রিক টনে। তাহলে সবচেয়ে কম খরচ হচ্ছে নদীপথে, কিন্তু তেল সরবরাহ সঠিকভাবে হয় তাহলে হয়, কিন্তু আমরা এই জটিলতার কারণে তেলটা পাচ্ছে না। অন্যদিকে দেশে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রেই লাইটারের জাহাজের মাধ্যমে কয়লা সরবরাহ করা হয়, কিন্তু বর্তমানে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ কঠিন হয়ে পড়ছে। সরকার এই ব্যাপারে তড়িৎ একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং স্পেশালি কয়লা জাহাজের ক্ষেত্রে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু বিদ্যুতের সাথে সম্পৃক্ত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় অন্তত 1100 লাইটারের জাহাজ। পিন্টু হাজং, 71। এমপিদের সংসদ ভবনের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী 10 এপ্রিলের মধ্যে অধিকাংশ এমপিকে আবাসন সুবিধার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ কমিটির প্রথম বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ছাড়াও চিকিৎসা সুবিধা ও সংসদের প্রযুক্তিগত সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সংসদের হেডফোন ও সাউন্ড সিস্টেমের সমস্যা তদন্তে গঠিত হয়েছে কমিটি। এজন্য বুয়েটের বিশেষজ্ঞ দল কাজ করবে বলেও জানান তিনি। এছাড়া সংসদ সদস্যদের চিকিৎসা সুবিধা উন্নত করতে অ্যাম্বুলেন্সে কার্ডিয়াক সরঞ্জাম রাখার সিদ্ধান্ত হয়েছে। এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনায় আগামী 30 মার্চ আবারও বৈঠক হবে। এদিকে আগামী রবিবার বিকেল 3টায় আবারও বসছে সংসদের অধিবেশন। মাননীয় সংসদ সদস্যদের জন্য কোথায় থাকবেন এবং চিকিৎসা ফ্যাসিলিটিস এই বিষয় নিয়ে আলোচনা করেছে। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমরা। সংসদীয় কমিটির বৈঠকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, সংসদ কমিটির প্রথম বৈঠকের ব্রিফিংয়ে আর কি বললেন সভাপতি, বিস্তারিত জানাবেন।
মৌটুসী, আজকে যে সংসদ কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হলো সকাল 11টা থেকে, সেই বৈঠকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্যরা আছেন তাদের যে আবাসন ব্যবস্থা কেমন হবে, কোথায় হবে, কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, সেই আবাসন ব্যবস্থা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার যে সমস্যার দিকগুলো আছে, বলছিলেন যে চিকিৎসা সরঞ্জাম, কার্ডিয়াক সিস্টেম এবং মরদেহ বহনকারী যেসব অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সগুলোতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকার কারণে সেইগুলোকে কিভাবে আবার আপডেট করা যায় সেই বিষয়গুলো নিয়ে এই সংসদ কমিটি আলোচনা হয়েছে। সংসদের যে চিফ হুইপ, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, উনি আমাদেরকে জানিয়েছেন যে সংসদের ভেতরে যে অডিও বিভ্রাট হয়েছে, সেই যে শব্দ হেডফোনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে কি কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এগুলোতে এনেছে কিনা সেই বিষয়টি তদন্ত করার জন্য বুয়েটের বিশেষজ্ঞ টিম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্জেন্ট অ্যাট আর্মস যিনি আছেন তাকে প্রধান করে এখানে তদন্ত করা হচ্ছে যেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তাদেরকে 3 তারিখের মধ্যে দেওয়ার কথা রয়েছে। এবং এছাড়াও সংসদ সদস্যদেরকে যেন সংসদীয় এলাকার কাছাকাছি জায়গায় আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে সংসদীয় যে কমিটি আছে সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমরা চিফ হুইপের কাছে জানতে চেয়েছি যে এই বিষয়ে যে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা সেই বিষয়ে উনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তো এই ছিল সংসদ থেকে সবশেষ খবর। ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিনী দিলারা হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শনিবার দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 78 বছর। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে। এরপর সোমবার সকাল 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজা ও বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে, দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। শিক্ষকতা পেশায় ছিলেন তিনি। ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন দিলারা হাফিজ। স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান। আমরা সরাসরি যাব সেখানে। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনারা কিছু কথা বলেছেন। আপনাদের বেতন ভাতাদির বিষয়ে, আপনাদের বাড়ির তৈরির বিষয়ে এবং আপনাদের চিকিৎসার বিষয়ে, এই বিষয়গুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুব এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়গুলোতে আমি বলতে চাই বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং বাড়ি তৈরিগুলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান আছে। কিছু জটিলতাও আছে, সেই জটিলতাগুলো নিরসন করে এই বাড়িগুলো আপনাদের জন্য তৈরি করা চলমান থাকবে। এবং এই যে আপনারা বলছেন বেতন ভাতাদির কথা, এই বিষয়গুলো এই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। এই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব এবং যে চিকিৎসার বিষয়গুলো বলেছেন যে মুক্তিযোদ্ধারা অসুস্থ হলে যাতে বিনে পয়সায় তাদের সুচিকিৎসা করা হয়, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। আমরা এই বিষয় নিয়েও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ইনশাল্লাহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশন বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান। আমরা সরাসরি ছিলাম সেখানে।
আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যালয়ে আজই প্রথম যাচ্ছেন তিনি। সন্ধ্যায় তারেক রহমানের এই পরিদর্শনকে সামনে রেখে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দীর্ঘ প্রায় 2 দশক পর দেশে ফিরে গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সে সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুলিশকে দলীয় প্রভাব মুক্ত করে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা বিএনপি সরকারের অন্যতম উদ্দেশ্য বলেও জানান তিনি। দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ কমিশন গঠনের কাজ চলছে। নতুন পোশাকে পুলিশের অনেকেই খুশি নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস ফেরানো সহ নতুন পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। এই কমিশনের উদ্দেশ্য হল পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা। বর্তমানে যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে রেকার দিয়ে দুর্ঘটনায় পড়া পঞ্চনটি সরিয়ে নেওয়া হয়েছে, তবে বর্তমানে কারো নিখোঁজের দাবি নেই। রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী উত্তাল থাকায় শুক্রবার বিকেলের পর থেকে কোনো কাজ হয়নি। আজ দুপুর থেকে নদী কিছুটা শান্ত হলে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আরও একজন নিখোঁজের দাবি করা হলেও তার সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা। যাত্রীদের অসচেতনতার কারণে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর এলাকাবাসী জানান, দুর্ঘটনাস্থলে হাইওয়ে এবং রেল লাইনের অবস্থান পাশাপাশি, তাই চলন্ত পরিবহনের শব্দে ট্রেন আসার শব্দ শুনতে পারেননি হতাহতরা। বিপজ্জনক বাঁকের কারণে ট্রেনটি দেখতেও পাননি তারা। এদিকে দুর্ঘটনায় নিহত 5 জনের দাফন হয়েছে তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। সহকর্মী এম এ রাজ্জাক ও তোফায়েল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার রাত 8টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী বাসটি জ্বালানি না থাকায় থেমে যায় টাঙ্গাইলের কালিহাতী হাইওয়ের পাশে ধলাটেঙ্গর এলাকায়। এর পাশেই রেল লাইন, যে কারণে বাস থেকে কয়েকজন যাত্রী নেমে পাশের রেল লাইনে হাঁটাহাঁটি শুরু করেন। এ সময় মুহূর্তেই ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান 5 জন, আহত হন 2 জন। এলাকার লোকজন জানান, ধংলাটেঙ্গর ওই এলাকায় রেল লাইনের বিপজ্জনক একটি বাঁক রয়েছে, যে কারণে দূর থেকে ট্রেন দেখা যায় না। এর ওপর সময়টা রাত, যে কারণে কিছু বুঝে ওঠার আগেই তারা ট্রেনে কাটা পড়ে যান। এই লাইনের সাথে আর বিষয়টার নগে দুইটাই একখানে ওখানে বাস গাড়ির জন্য কোনো এলের শব্দ শোনা যায় না। আমরা বড় রিস্কের উপরেই চলি, বাসের শব্দ কিছু শোনা যায় না, এই কারণে আমরা রেলে যাই না। ট্রেন কখন আসলো কখন গেল বোঝা যায় না, এই বাসের শব্দে কোনো কিছু বোঝা যায় না। তারা আরও জানান, পাশের হাইওয়েতে অন্যান্য পরিবহনের শব্দ এত বেশি যে ট্রেনের শব্দ পাওয়া যায়নি। এ নিয়ে টাঙ্গাইল যমুনা সেতু পূর্বপার ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, মানুষ সতর্ক না হলে আগামীতে আরও এরকম দুর্ঘটনার শঙ্কা রয়েছে। রাস্তার সাইড দিয়ে ব্যারিয়ার দেওয়া আছে, কিন্তু যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে আসলে ব্যারিয়ার ছিল না, বা ব্যারিয়ার ওখানে থাকার কথাও না।
এ কারণে আমরা ইতিপূর্বেও বলেছি যে জনসাধারণকে যে আপনারা কোনো ক্রমেই বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ের যে যাত্রীরা বা অন্য কোনো যাত্রীরাও বা জনগণকে আমরা কিন্তু লাইনের উপরে উঠতে সম্পূর্ণ নিষেধ করি। ট্রেনে কাটা পড়ে নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। এরা হচ্ছেন পূর্ব নিজপাড়া এলাকার নার্গিস বেগম, নীরব মিয়া, সুলতান রহমান, রিফা আক্তার ও বোয়ালিদহ নামাপাড়া এলাকার দোলা বেগম। শনিবার সকালে মরদেহ এলাকায় পৌঁছে নিহতদের 4 জনই টাঙ্গাইলের মির্জাপুর এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। এরই মধ্যে তাদের দাফন সম্পন্ন হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১। দেশের 15টি অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 21শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের উজানধল গ্রামে চলছে 2 দিনব্যাপী লোক উৎসব। গানে গানে বাউল এই মহাজনকে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। উৎসবের শুরুতে বাউল সম্রাটের জীবন দর্শন ও তার সৃষ্ট কর্ম নিয়ে আলোচনা হয়। লোকগানের এই মহাপুরুষের সৃষ্টিকে ধরে রাখার দাবি সংশ্লিষ্টদের। শহীদ নূর আহমেদের তথ্য, ছবিতে প্রতিবেদন। দু 2006 সাল থেকে হয়ে আসছে এই উৎসব। বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে লোক উৎসব। তার 110তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল গ্রামে শুরু হয়েছে 2 দিনের এই উৎসব। শুক্রবার রাতে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন চৌধুরী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা মঞ্চ মাতিয়ে তোলেন বাউল গান ও সুরের মূর্ছনায়। ভক্ত অনুরাগীরা মনে করেন করিমের গানে রয়েছে মানুষ ও মানবতার কথা। শোষণ ও বঞ্চনার চিত্র উঠে এসেছে তার গানে। প্রেম, ভালোবাসা, মানবতা, শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে, পর্দা অনাহার, দুঃখ দুর্দশা শাহ আব্দুল করিম গানের মাঝে ফুটে গেছেন। বাউল সম্রাট শাহ আব্দুল করিম উনি নিঃস্বার্থের একজন মানুষ ছিলেন। উনি কোনো সময় টাকার চিন্তা করছেন না। সাম্য ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শাহ আব্দুল করিম দারিদ্র্যের সাথে যুদ্ধ করে জীবদ্দশায় সহস্রাধিক গান রচনা করেছেন। তার সৃষ্টিকর্মকে বাঁচিয়ে রাখতে জন্ম মৃত্যু দিবস পালনের পাশাপাশি লোক উৎসব আয়োজনে সরকারি সহযোগিতা চেয়েছেন বাউল পুত্র। এবছর যেভাবে জেলা প্রশাসনের আয়োজনে আমরা করতেছি, আগামীতে হয়তো আমরা তার সহযোগিতা আরো বেশি পাইতে পারি এই আশা রাখি। লোক উৎসব পালনে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বাউল সৃষ্টিকর্ম চর্চায় বাউল একাডেমি প্রতিষ্ঠার কথা জানান জেলা প্রশাসক। লোকগানের প্রতি যে গবেষণাটা দরকার, আমরা যারা ফোকলোর সোসাইটি বলি বা ফোকলোর রিসার্চ বলি, এটা খুব যুক্তির জায়গা, এটা এখানে হওয়া উচিত এবং এর জন্য যে পরিমাণ কাজ করা দরকার, সহযোগিতা করা দরকার, আমরা প্রত্যেকের জায়গায় যাবো এবং কথা বলবো। উৎসবকে কেন্দ্র করে উজানধল গ্রামের মাঠে বসেছে গ্রামীণ মেলা। 1916 সালের 15 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম। 2009 সালের 12 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাসান আহমেদ, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।